রাগে গজগজ করছেন কবির সাহেব। সাপের ফনার ন্যায় তোলাটা যেন বাকি এই মুহূর্তে। তারপরও ছেলের অমন খিল্লি উড়ানো দেখে তিনি কেমন দাঁতে দাঁত চেপে বলে উঠছেন, একবার বাসায় আসো তুমি, এরপর তোমার একদিন আর আমার যে কদিন লাগে আর কি। শক্ত আলটিমেটাম খানা দিয়েই কলটা কাটলেন কবির সাহেব। রুদ্র হাসলো নীরবে। অয়না তখন চুপচাপ সবটা দেখেও গেল। এখন বুঝি নিজের কৌতূহলগুলো আর ধরে রাখতে পারছে না নিচা। সে তৎক্ষণাৎ উচ্চুক কণ্ঠে জিজ্ঞেস করে উঠছে, কি বললো বড় আব্বু? রুদ্র চোঁচ কামড়ে আঙুল দিয়ে কপাল চুলকাচ্ছে। অরিন কথাখানা শুনতে বলে উঠছে, তোর শ্বশুর মশাই খেপেছে আমার উপর। আল্লাহই জানে বাড়িতে গেলে এবার আমার কি হবে। সেকেন্ড খানিক স্তব্ধ চোখে তাকিয়ে রইল অরিন। পরক্ষণে মেয়েটা কেমন দিলখোলা হাসিতে ফেঁচে পড়লো। হাসতে হাসতে কাউচের গায়ে এলিয়ে পড়ছে বারংবার। রোজু ফ্রুগুচায় সন্দিগ্ধ কণ্ঠে চিকিৎস করে ওঠে, এত হাসির কারণটা কি বউজান? অরিনের চোখ ভরে হাসছে হাসির তোড়ে। মেয়েটা হাসতে হাসতে বলে উঠছে, ঠিকই আছে, আপনাকে একটু একটু টাইট দেওয়াই উচিত। হতবাক রোজ। আপন বউটা এখন কেমন পরের বউয়ের ন্যায় কথা বলছে। এই দিনের জন্য কি বউটাকে সে পেলে পুষে রাখলো? আহারে, অরিনের কথাটা শুনতে রোজের বুকে বুঝি তার কাটাই বেঁধল। সে কেমন মেয়ের কি আর্তনাদ করে বলল, হাতি যখন ফাঁদে পড়ে চামচিকাও লাথি বসায়, তা আবারও প্রমাণিত হলো। মাথা ধরেছে রুহির। 8 মাসের উঁচু পেচানি ইদারিং নজর করাটাও যেন ভারী কষ্টের বিষয়। বেচারি বিছানার হেডবোর্ডে পিঠ থেকে বসে আছে কোনো মতে। পিঠের পেছনে বালিশ ঠেকানো এক দুটো, ওদিকে পা দুটোতেও পানি এসে ফুলে কলা গাছ। বউ পাগল রিহান সাহেব যত্নের সাথে বউয়ের পায়ে গরম তেল দিয়ে মালিশ করছেন। রুহি স্বস্তি পেয়ে চোখ দুটো মুদেছে কোনো রকম। ঠিক তক্ষুনি ঘরের দৌড়ে টোকা পড়লো তার। রেহান ঘাড় বাঁকে দরজার পানে তাকায় একবার। এত রাতে হুটহাট কার আগমন ঘটলো তা ভাবতে আরেকবার টোকা পড়লো বন্ধ দরজার গায়ে। রেহান তৎক্ষণাৎ রুহির পানে তাকায়। নিচ্ছে কেমন ভুসভুস করে নিঃশ্বাস ফেলছে। বোধহয় ঘুম এসে ধরা দিয়েছে চোখের পাতায়। রেহান ধীরে ধীরে সুস্থে মেয়েটার পা দুটো নিজের কোল থেকে নামিয়ে রাখলো বালিশের উপর। মাঝরাতে মেয়েটার পা দুটোয় নাকি ব্যাপক ব্যথা উঠে। সে তো রেহানই পুরো রাত জেগে মেয়েটার সেবায় সর্বদা নিয়োজিত থাকে। তবু যদি মেয়েটা একটু শান্তিতে ঘুমোতে পারে আর কি। বালিশের উপর পা নামিয়ে রেখে উঠে চলে গেল রুহির মাথার কাছে। এক হাত রুহির কোমরের পিছে রেখে আরেক হাত রাখলো পিছে। অতঃপর ঘুমন্ত রুহিকে বাচ্চাদের মতো আগলে নিয়ে ঠিকঠাক মতো বিছানায় শুয়ে দেয় রেহান। গায়ে ছড়িয়ে দেয় পাতলা ব্ল্যাঙ্কেট। মাথার কাছে ল্যাম্প লাইটটা নিভিয়ে দিয়ে অবশেষে পা বাড়াচ্ছে দরজার কাছে। ভীষণ সতর্কতার সাথে দরজা খুলতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধকে দেখে একদম অবাক হলো রেহান। চমকে উঠে পড়ল। তুই এত রাতে এখানে? মুগ্ধ থরে এসে উত্তর দেয়। সে উঁচু খামচে তুলো রেহানের শার্টের কলার। সেটাকে এক প্রকার টেনে হিসেবে বাইরে বের করে আনলো রুমের। তৎক্ষণাৎ লম্বা করিডোর আরেক প্রান্তে এনে দাঁড় করালো রেহানকে। রেহান হকচকে উঠছে মুগ্ধের হুটহাট কাণ্ডে। সেটা কেমন হকচকে উঠছে বলে, সমস্যা কি ভাই, এভাবে টেনে টুনে আনলি যে? মুগ্ধ এবারেও চোখ। এক হাত প্যান্টের পকেটে গুজে রেখে আরেক হাত ফোনের স্ক্রিনে আঙুল চালাচ্ছে দক্ষতার সঙ্গে। রেহান একবার আপাতমস্তক ছাইলো মুগ্ধের পানে। সুদর্শন যুবকের ব্রাউন কালার করা লম্বা চুলগুলো পেছনের দিকে ছুটি বেঁধে রাখলো। কপালে বেশ খানিকটা ঢেকে আছে এলোমেলো লম্বা অবদ্ধ চুলে। বলিষ্ঠ দেহি যুবকের গায়ে জর্ণ অলিভ রঙের একটা কটনের শার্ট। আজকেও মাসেলগুলো বুঝি ফেটে বেরিয়ে আসবে শার্টের আবরণ থেকে। রেহানের বুঝি অবুঝ মনে আজকেও এক অদ্ভুত প্রশ্ন জাগলো, এ ছেলে কি ইচ্ছে করে এমন শার্ট গায়ে দেয় যেগুলো পরলে তার মাসেলগুলো এমন বেরিয়ে আসে, নাকি তার জিম করা বডিটাই একটু বেশি শক্তপোক্ত। রেহান নিজের পানে থাকে এক ঝলক। আহারে, মুগ্ধের সামনে এসে যেন একেবারে চূর্ণ পচে। রেহানের ভাবনার মাঝে মুগ্ধর গম্ভীর কণ্ঠ কর্ণকুহুরে এসে হানা দিল। মুগ্ধ ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখিয়ে রেহানকে জিজ্ঞেস করলাম, এটা চশমেশের বাবার নাম্বার না? হোঁচট খেল রেহান। এই চাশমিশটা আবার কে? তার চেনা জানা নাকি? রেহান হতবুদ্ধিনে মাথা চুলকে জিজ্ঞেস করে বসে, ভাই ভাবছিলাম কি, চশমিশটা কে? মুগ্ধ বুঝে বিরক্তি হলো। এই যে কপালে চামড়া বিরক্তির ভাঁজ পড়লো গোছা কয়েক। ছেলেটা গম্ভীর মুখে অনিয়া সত্ত্বেও বলল, তো টুইন্স শালিকাদের মধ্যে ভীতু যে মেয়েটা,
যার চোখ উপরে ওঠে না কথা বলার সময়, পরপর দুটো কথার মাঝে নাকের টকে আঙুল চালায় যে মেয়েটা, চশমা যার নিত্যসঙ্গী, এক গালে চামড়ায় টোল পরে সামান্য, কথা বলার সময় যার পা দুটো সবসময় অস্থির থাকে, সে মেয়েটাই চাষমেশ। চিনেছিস এবার? হা করে তাকিয়ে আছে রেহান। মাহিকে নিয়ে এত এত পর্যবেক্ষণ সে তো এখন অব্দি করেনি। সেখানে মুগ্ধ মাত্র কয়েক মাসেই এত কিছু কিভাবে জানলো? রেহান হতবাক করছে, আচমকে বলল। মাহির কথা বলছিস? নাম মনে নেই। রেহান আর কথা বলে না, ফোনের স্ক্রিনে চোখ রেখে নাম্বারটা পরখ করে বলেছে। হ্যাঁ, এটা তায়েব আঙ্কেলের নাম্বার। বাট তুই এটা দিয়ে কি করবি? মুগ্ধ প্রক্ষেপণ ভঙ্গিতে ফোনটা পকেটে গুজল। রেহানের কাঁধে চাপড় মেরে বলল। ঘুমোতে যা, রুহি একা আছে। রেহান বেশ বুঝলো মুগ্ধ তার কথা এড়িয়ে যেতে চাচ্ছে। সে তৎক্ষণাৎ মুগ্ধকে পেছন থেকে বলেছে। মুগ্ধ? মুগ্ধ চলন্ত পাজরা থমকালো মুহূর্তে। পেছন থেকে রেহানের অদ্ভুত শান্ত কণ্ঠস্বর ভেসে আসে পরক্ষণে। মাহি ইজ ইনোসেন্ট মুগ্ধ। তোর প্রয়োজনে ওকে হাতিয়ার বানাস না। ইট উইল বি এ ক্রিপিয়েস্ট থিংস এভার। আচমকা মুগ্ধের ছোটের কোণে দেখা মিল এক রহস্যময় হাসির ছাপ। ছেলেটা পেছনে না ফিরে সামনের দিকে পা চালিয়ে পড়ল। And I love that creepiest things. মার্বেলের মেঝেতে থুপথাপ পা ফেলে চলে গেল মুগ্ধ। বলিষ্ঠ দেহে যুবক অহংকারের ছাপ ধরে রেখে পিছু ফিরে চাইল না একটিবারও। এদিকে তার চলে যাওয়ার পথে অসহায় চোখে তাকে রইল রেহান। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে এক অজানা অসহায়ত্ব। তবে এমনটা কেন, তা যেন মুড়ে আছে আরেক রহস্য। রেহান কেমন বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। মুগ্ধ চোখের আড়াল হতেই কয়েক পা পেছলো সে। পিঠ ঘেঁষে দাঁড়ালো করিডোরের সোনালি রঙের কারুকার্যময় রেলিংয়ে দাঁড়ে। এক হাতে মাথার চুলগুলো খানিক চেপে ধরে চোখ বুঝলো রেহান। নাক দিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল। আমার ভুল, সবটা আমার ভুল। তোকে দেশে ডেকে আনাটাই আমার জীবনের চরম ভুল ছিল সায়ান। আমি এটা হারে হারে টের পাচ্ছি এখন। কথাটা বলে চোখ মেলল রেহান। ফর্সা চোয়ালখানা বেশ খানিকটা দৃঢ় করে সটন হয়ে দাঁড়ালো পরপরই। বাঁ হাতে ঘাড়ের পিছে সামান্য ম্যাসাজ করতে করতে ডান হাত গুজলো পকেটের ফাঁকে ভর্তি বের করে আনলো নিজের ফোনটা। অতপর স্ক্রিনে চটপট আঙুল চালিয়ে কল লাগায় মুগ্ধর নম্বরে। ওইদিকে বাড়ির মূল ফটকের বাইরে মুগ্ধ ছেলেটা পা রেখেছে কেবল অমনি পকেটে গুজে রাখা ফোনটা তার কর্কশ শব্দে তুলতেই পা থামালো সে। তড়িৎ পকেট থেকে ফোন বের করে এনে চোখ রাখলো স্ক্রিনে জ্বলতে থাকা নম্বরে। রেহানের নামটা স্পষ্টই ঝলঝল করছে। তা দেখা মাত্র কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ পড়ল মুগ্ধর। তবু কলটা রিসিভ করে এসে কানের কাছে ফোনটা ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ায়। ঘরে সুন্দর বউ থাকে সত্ত্বেও রাত বেরোতে আমার মতো হ্যান্ডসামকে কল দেওয়ার কারণটা কি? ওই পাশে রেহান খানিকটা চটলো বোধহয়। মস্করা করার মুডে না থাকায় ভীষণ সিরিয়াস ভঙ্গিতে দাঁত খিচেই বললাম। তুই যা চাচ্ছিস সেটা নিঃসন্দেহে অপরাধ সায়ান, ঘোর অপরাধ। অ্যাটলিস্ট আমি বেঁচে থাকতে এটা হতে দিব না কখনোই। মুগ্ধ এবারও বাঁকা হাসলো। এক হাত পকেটে গোছে সামনের দিকে পা বাড়িয়ে কেমন রহস্যময় কণ্ঠে বলল। আমার কাছে বাধা দিতে আসিস না কিরো, কারণ আমি আমার চলন্ত পথে কোনো ধরনের কাটা পেলে সেটাকে কেবল উপরে ফেলে না। এতটুকু বলেই মুগ্ধ দাঁড়ালো আবারও। নুয়ে রাখা জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় চোখ দুটোকে সামান্য উপরে তুলে জিরো চোয়ালকে শক্ত করে ফোটালো তক্ষণে। চকচকে দাঁতের সাহায্যে নিচে ঠোঁটটাকে খানিকটা চেপে ধরে ঘাড় ঘোরালো এদিক ওইদিক। পরক্ষণে বেশ শান্ত অথচ নিরেট কঞ্চে বলা। দরকার পড়লে সেই পথের কাটাকে মাটিতে মিশিয়ে ফেলতে ন্যানো সেকেন্ড সময় নেই না। অ্যান্ড এটার কেউ জানুক বা না জানুক, তুই তো বেশ ভালো করে জানিস। সো চয়েস ইজ ইয়ার্স। গুড নাইট কিরো। হুমকি এ যেন নীরব হুমকি। রেহানের বুক কাঁপছে এবার, হাত দুটো কাঁপছে থরথর করে। কানে ঠেকিয়ে রাখা ফোনটা কেমন অবহেলায় পড়লো গড়িয়ে মেঝেতে। বেচারার সেদিকে কোনো হুঁশ নেই। সে তো ভাবছে অন্য কিছু। সায়ন মাত্রই কি বলল, সে পথের কাঁচা উপড়ে ফেলবে। তার মানে কি দাঁড়াচ্ছে, সে আবারও তার অন্য জগতে ফিরে গেছে। সে কি তবে ছাড়েনি কিছু? রেহানের মস্তিষ্ক ফেটে যাওয়ার জোগাড় এ পর্যায়ে। ছেলেটা তখনই উবু হয়ে বসলো মেঝেতে। অবহেলিত আকারে পড়ে থাকা ফোনটাকে কোন রকমে হাতে তুলে আবারও কল দিল মুগ্ধর ফোনে। এবার আর
কল তুলল না মুগ্ধ। রেহান এ পর্যায়ে অস্থির ব্যস্ত ভঙ্গিতে অনবরত কল দিয়ে যাচ্ছে মুগ্ধর নাম্বারে। প্রায় 4টে কল কেটে যাওয়ার পর পঞ্চমবারের কলটা রিসিভ করল মুগ্ধ। রহস্যময় যুবক উঠে বসেছে নিজের ইকোস ES1 স্প্রিট বাইকে। মাথায় চড়িয়েছে কালো রঙা হেলমেট, কানে চলছে ওয়্যারলেস হেডফোন। মুগ্ধ হেলমেট পরাকালীন গম্ভীর কণ্ঠে বলে উঠছে, আবার কি? ওপাশে রেহানের গাম কেমন কাঁপছে রীতিমতন। ভয়ে জর্জরিত ছেলেটার সর্বাঙ্গে ইতিমধ্যে ছুটে গিয়েছে ঘাম। কপালে চুপচুপ করে পড়ছে এক ফোঁটা ঘামের কণা। তার কণ্ঠস্বর কাঁপছে কেমন, তবু নিজেকে সামলে বেচারা রেহান থেমে থেমে কোনো মতে বলে উঠছে, তুই কি এখনো ওইসব বাদ দিসনি সায়ান? এখনো বেরিয়ে আসিস নি ওই জগৎ থেকে? কালো রাঙা হেলমেট পরুয়া মুগ্ধ কেমন যেন বাঁকা হাসলো। হেলমেটের আড়ালে দক্ষ হাতে বাইকের ইঞ্জিন স্টার্ট করে রহস্যময় কণ্ঠে বলে উঠছে, ওয়ান্স আ ডেভিল অলওয়েজ রিমেন্স আ ডেভিল। বাকিটা বলছে না। কথাটা বলেই কল কাটলো মুগ্ধ। দারুণ বেগে স্টার্ট দিল বাইকটা। ওদিকে ওর অমর সোজা সাপটা উত্তরে জ্ঞান হারানোর জোগাড় হয়েছে রেহানের। সে কি তবে সত্যি ভুল করে বসলো? নিজ হাতে ধ্বংস করে ফেললো মাহির সুন্দর জীবনটা। নিজ ভাবনায় নিমগ্ন রেহান দুষছে নিজেকে বারবার। ভবিষ্যতের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে না তার। রাত বাজে 2টো। সাই সাই করে হাওয়ার বেগে ছুটছে মুগ্ধর বাইক। বেপরোয়া যুবকের পেশিবহুল বাহুদয় ফুলে ফেপে উঠছে বারবার। এই বুঝি তারা বেরিয়ে এলো শার্টের তথাকথিত আবরণ থেকে। প্রায় ঘণ্টাখানেক পরে মুগ্ধর বাইক এসে থামে মির্জা বাড়ির কেচি গেটের সামনে। উচ্চ 5 তলা বিশিষ্ট বিল্ডিংটার সামনে রয়েছে বেশ বড়সড় একটা ইয়ার্ড, 2 ধারে গাছগাছালিতে ঘেরা। তবে মাঝ দিয়ে রয়েছে বাড়ির ড্রাইভওয়ে, যা একদমই বাড়ির সদর দরজা থেকে মূল ফটক অবধি বিস্তৃত। মুগ্ধ নিজের বাইক বাড়ির ফটকের ভেতর ঢুকায়নি, উল্টো ফটকের বাইরে কেচি গেটের সামনে বাইকটাকে দাঁড় করিয়ে রেখেছে। বাইকের চাবি হাতের তর্জনী আঙুল ঘোরাতে ঘোরাতে পা বাড়ালো কেচি গেটের ভেতরে। তক্ষুনি বাড়ির দারোয়ান হাসিম মিয়া এগিয়ে এসে দাঁড়ালেন মাথা নুয়ে। মুগ্ধ চলে যাবার সময় পেছন থেকে ভুলবশত বলে বসলেন, ছোট সাহেব, বাইক বাড়িতে ঢোকাবেন না, কেউ যদি চুরি করে ফেলে। মুগ্ধ চলন্ত পাজরা থামলো হঠাৎ। মাথা তখনও পরে রাখা হেলমেটটা সে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায়। বাড়ির ফটকের দ্বারে ল্যাম্পপোস্টের নিয়নের আলোয় মুহূর্তে চকচক করে ওঠে সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো। হামিশ মিয়া ভরকে যান এই চাহনিতে। তিনি কেমন আমতা আমতা করছেন এখন। ওইদিকে মুগ্ধ হঠাৎই গমগমে গলায় বলে উঠছে, কার ঘাড়ে দুটো মাথা আছে? যেখানে সায়ান মুগ্ধের বাইক নিয়ে যাবে, থাকলে নিয়ে যাক। বহুদিন হয়েছে কারো ঘাড় থেকে মাথা আলাদা করি না। শান্ত পরিবেশটা মুহূর্তেই ভারী হয়ে উঠল মুগ্ধের এহেন অপ্রীতিগ্রস্ত বাক্যে। হাসিম মিয়ার খাটো কাঁপছে। বেচারা আজ বুড়ো মানুষ। মুগ্ধর অমন কথায় বেচারা যদি হার্ট অ্যাটাক করে বসে তখন কি হবে? মুগ্ধ ঘাড় সোজা করলো আবারও, 2 হাত পকেটে গোছায় ছোচে করে শেষ পাশে হাঁটা ধরলো বাড়ির দিকে। ওইদিকে তার চলে যাওয়া দেখে ফস করে স্বস্তি নিঃশ্বাস ফেললো হাসিম মিয়া। দ্রুত কোমরের বেল্ট চেপে ধরে ছুটলেন কেচি গেট লাগোয়া নিজ কামরায়। এক মুহূর্তেই হালকা হতে হবে তার, না হলে ইজ্জতের রফা দফাই হবে। বড়সড় কাচের দরজা এক হাতে ধাক্কা দিয়ে দিল মুগ্ধ। বাড়ির ব্যাক ইয়ার্ডে বানানো রয়েছে গেস্ট হাউস। মুগ্ধ এসেছে পর থেকে বেশিরভাগ সময় এখানেই থাকছে। এইদিকে অনেক রাত হয়ে যাওয়ায় মুগ্ধ আর বাড়ির ভেতর ঢুকলো না, পাচ্ছে না। আবার সবাই জেগে ওঠে। দোতলা বিশিষ্ট গেস্ট হাউসটি পুরোটাই কাচের তৈরি। মজার বিষয় হচ্ছে গেস্ট হাউসের ভেতরে থেকে বাইরের সবকিছু স্পষ্ট দেখা গেলেও বাইরে থেকে কেবল কাচ বিনে আর কিছুই নজরে পড়ে না। মুগ্ধ ধীরে পা ফেলে গেস্ট হাউসের লিভিং রুমে এসে দাঁড়ালো। মাথার হেলমেটটা খুলে রাখলো লিভিং রুমের বড় সোফাটার এক কোণে। অতঃপর নিজেও বসলো তার পাশে। ক্লান্তিতে চোখ দুটো একটুখানি বুঝতেই তার কানে ভেসে আসে কারো পায়ের শব্দ। চট করে চোখ খুললো মুগ্ধ। নড়ে চড়ে বসলো সোফা নরম গদিতে, পায়ের উপর পা তুলে। বেশ নবাবী একটা ভাব ধরে গলা উঁচি আশঙ্কায় বলল, লুকিয়ে থেকে কি লাভ? নতুন করে আমার রূপ বেরোয়নি নিশ্চয়ই। কথাটা শেষ হবার ঠিক মিনিট খানেক বাদে ডাইনিং থেকে বেরিয়ে আসেন তৌসিফ মির্জা। মধ্যবয়স্ক মানুষটার ছোচে কোণে ঝুলছে কুচিল হাসি। এক হাতে ধরে রাখা স্ট্রং
হুইস্কির বোতল, আরেক হাতে কাচের স্বচ্ছ গ্লাস। তিনি ধীর পায়ে এগিয়ে আসেন মুগ্ধর নিকট। মুগ্ধ আর চোখে তাকে দেখেও ঠায় বসিয়ে রইল আগের মতন, পায়ের উপর পা ঝুলছে এখনো। তৌসিফ মির্জা দেখেও না দেখার ভান ধরলেন। এই ছেলে তো বরাবরই এমন, কাউকে কি আর গ্রাহ্য করে? তৌসিফ মির্জা চুপচাপ মুখোমুখি হয়ে বসলেন পাশের সোফাটায়। হাতের হুইস্কির বোতল আর গ্লাসটা টেবিলের উপর রেখে গ্লাসে সামান্য হুইস্কি ঢালতে ঢালতে বললেন, কোথায় ছিলে? মুগ্ধ পা নাচাচ্ছে পায়ের উপর, গা ছাড়া ভাব নিয়ে প্রত্যুত্তরে বলল। তা জেনে আপনার কি লাভ? রাগ করার বদলে তৌসিফ মির্জা উঁচু দাঁত কপাচি বের করে হাসলেন। গ্লাসে ড্রিঙ্কস প্রস্তুত করে মুগ্ধর দিকে এগিয়ে ধরে বলল। নাও। মুগ্ধ আলগোছে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে নিল। বেশ কায়দা করে গ্লাসটা আঙুলের সাহায্যে ধরে রেখে খানিকটা ঘুরিয়ে অবশেষে চুমুক বসল এক চোখ। তখনই তৌসিফ মির্জা পাশ থেকে আতকে উঠে বললেন, আরে আরে, পানি তো মিশিয়ে নাও। আমি তো পানি দেইনি এটাই। মুগ্ধ কানেও তুলল না কথাটায়, উল্টো একসাথে পুরোটা ড্রিঙ্কস গিলে নিয়ে বলল। ওসব আপনাদের মতো মানুষ, যাদের এক ঠ্যাং তড়ে আর এক ঠ্যাং কবরে থাকে, তাদের প্রয়োজন পড়ে। আমার ওসব দরকার পড়ে না। তৌসিফ মির্জা ছোটের ঠোঁট চেপে বসে রইলেন এক মুহূর্ত। মুগ্ধের কথাটা বেশ অপমানিত বোধ করলেন জনাব। তা যে তার মুখাবে স্পষ্ট, তিনি কিয়ৎক্ষণ চুপ থেকে আবারও বেহায়ার ন্যায় বললেন। কাজ কত দূর? মুগ্ধ হাসলো নিঃশব্দে, অথচ বাঁকা ভাবে পা থেকে পা নামিয়ে প্রস্তুতি নিল উঠে যাওয়ার। তা দেখে মেজাজ চটল তৌসিফ সাহেবের। মানলেন সেটা খাটতেরা, তাই বলে 10টা কথার পিছিয়ে একটারও কি ঠিকঠাক জবাব দিবে না সে? তৌসিফ মির্জা চোয়া শক্ত করে বসে থেকে বললেন, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়। আমি বাধ্য নই উত্তর দিতে। এ পর্যায়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তৌসিফ সাহেব। ঘাড় উঁচিয়ে দাঁত খিচে বলে উঠছেন, ভুলে যেও না তোমাকে এখানে কেন এনেছি। আমার কাজ করার জন্যই কিন্তু তোমাকে। বাকিটা শেষ হবার আগেই ঘটে গেল আরেক ঘটনা। বেপরা মুগ্ধ তৎক্ষণাৎ নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনে থাকা কাচের টেবিলের সজোরে বসল এক ঘষে। মুহূর্তে এক বিকট শব্দ তুলে টেবিলটা কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে গেল মেঝেতে। তা দেখেই তৌসিফ মির্জা ভরকালেন, ভর্ত দৃষ্টিতে তাকালেন মুগ্ধর পানে। মুগ্ধর হাত পেয়ে ছুঁয়ে পড়ছে লাল লুহু, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা নেই তার। সে কেমন আগুন চোখে তাকে আছে তার চাচার পানে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালখানা ফুটে উঠেছে আরো দৃঢ়ভাবে। ছেলেটা সময় নিয়ে নিজের কেটে যাওয়া তর্জনী তাক করলো নিজের ছোট বরাবর। ভারী কণ্ঠে হিসি বলল, Don't you dare to shout on me. বার তো ঠক গেলেন তৌসিফ মির্জা। কাপা কাপা কণ্ঠে কোনো মতে বললেন, আমি তোমার চাচা হই মুগ্ধ। আমার সাথে এভাবে কথা বলতে পারো না তুমি। ব্যাস এতটুকুই বলেছেন বেচারা। তা শোনা মাত্র চট করে দাঁড়িয়ে পড়ে মুগ্ধ। তৎক্ষণাৎ কোমরের পেছন থেকে নিজের রাশিয়ান মডেলের বন্দুকটা বের করে এনে ঠেকালো চাচার কপালে ঠিক মাঝ বরাবর। হচকান তৌসিফ মির্জা, মুখ দিয়ে শত ফটর ফটর করলো। এসবে বজ্র ভীতু তিনি। বেচারা কেমন নিঃশ্বাস আটকে চেয়ে রইল মুগ্ধর পানে। এদিকে মুগ্ধ বাঁকা হেসে ঘাড় কাত করে সামান্য রাজবাড়ি গলায় হিসিয়ে বলল, ট্রিগারটা জাস্ট একবার চাপলে লাশ বানো যাবেন যে, তখন চাচা কিংবা মামা কোনো আত্মীয়তাই কাছে আসবে না, বুঝলেন? তখন কেবল একটাই পরিচয় হবে আপনার, আর সেটা হচ্ছে প্রাণহীন নিথর দেহ। আমার উপর শর্ট করে দুঃশ্বাস করতে আসলে আমি কিন্তু 1 সেকেন্ড সময় নেব না এসব করতে। আশা করি সেই পরিচয়টা আপনার ভীষণ পছন্দ হবে। মাথা ঘোরাচ্ছে তৌসিফ সাহেবের, জ্ঞান হারাবেন যেন এক্ষুনি। মুগ্ধ সময় নিয়ে বন্দুক সরানো চাচার কপাল থেকে। আঙুলের জগায় বন্দুক নাড়াতে নাড়াতে ছোটে ফের শীষ পাচ্ছে হাঁটা হলো দোতলার দিকে। ওদিকে তৌসিফ মির্জা বুঝি এতক্ষণে নিজের আটকে রাখা দমটা ফেললেন কোনো মতে। বুকের উপর হাত চেপে বেপরোয়া ভঙ্গিতে নিঃশ্বাস ফেলতে ফেলতে পালালেন গেস্ট হাউসের বাইরে। তবে দরজার বাইরে পা রাখতেই কিসের সাথে যেন হোঁচট খেলেন মানুষটা। দুম করে জমিনে পড়বেন তার আগে একজন শক্তপোক্ত পুরুষের হাত এসে আঁকড়ে ধরে তাকে। তৌসিফ সাহেব চমকালেন, তড়িৎ চোখ তুলে চাইলেন সামনের মানুষটার পানে। সম্মুখে দাঁড়িয়ে আছে তকির মির্জা, ছোটে খেলছে রহস্যময় বাঁকা হাসে, চোখে নেই তেমন চমক। তৌসিফ সাহেব সময় নিয়ে নিজেকে সামলালেন, ভাইয়ের হাত দুটোতে ভর দিয়ে দাঁড়ালেন সোজা হয়ে। ভর্ত কঞ্চে মুখ খুললেন, তোর ছেলে?
ওটা শেষ করতে পারেনি বেচারা, তার আগে তার কথা বন্ধ হয়ে গেল তৌকির মির্জার আচমকা শব্দ করা হাসি দেখে। তৌসিফ সাহেব ভ্রু গোটায়। ভাইয়ের এমন হুটহাট হাসির কারণ বোধগম্য না হওয়ারই তিনি হতবাক চোখে তাকিয়ে রইলেন শুধু। প্রায় কিয়ৎক্ষণ বাদে তৌকির মির্জা অবশেষে হাসি থামালেন, গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, এতগুলো বছর ধরে যে মনস্টারকে আমি আটকে রেখেছিলাম, সবার কাছ থেকে দূরে দূরে রেখেছিলাম, তাকে যে তুমি যেচে পড়ে সবার সামনে আনলে বড় ভাই, সেক্ষেত্রে এতটুকু দেখে এত ভয় পেলে হবে? হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইলেন তৌসিফ মির্জা। তার ভাই এসব কি বলছে? মনস্টার মানে? তৌসিফ মির্জা নিজ মনে উত্থাপিত প্রশ্নখানা ছোটের কোণে নিয়ে এলেন, অবশেষে বললেন, তোর ছেলে মনস্টার মানে? তৌকির মির্জা হুট করে এগিয়ে এলেন এক কদম। অদূর থেকে ভেসে আসা এক টুকরো নিয়ন আলো তক্ষুনি মুখের এক পাশে পড়ল তার। তিনি কেমন বাঁকা হেসে চাপা স্বরে বললেন, রাক্ষস। মানুষ খেকো না, রাক্ষস না, মানুষ মারা রাক্ষস। সকাল গড়িয়ে দুপুর, নাম্বার পালা শনিবার। হাওয়ায় এহসান বাড়ির তেমন কোনো কাজকর্মে যাওয়ার কোনো খুব একটা উদ্যোগ নেই, তবে রৌদ্র যাবে বিকেলের দিকে। মহাশয়ের আজও নাকি অপারেশন আছে, সেক্ষেত্রে যাওয়াটা নিশ্চয়ই জরুরি। অরিন আর রৌদ্র বাড়িতে ফিরেছে সকাল সকালে, বলতে গেলে খুব সকাল। হাওয়ায় বাড়ির কর্তারা ছিলেন হাঁটাহাঁটিতে ব্যস্ত। এই ফাঁকে রৌদ্র গা বাঁচিয়ে সেই যে ঘরে ঢুকেছে, ঢোকা মহাশয় আরেকটি বারে বের হননি রুম থেকে। এদিকে সকাল 10টা নাগাদ বাড়িতে এসেছে রেহান রুহি। মেয়েটা সবে 8 মাসে পড়েছে, আগের তুলনায় কমপ্লিকেশন বেড়েছে দ্বিগুণ বহুগুণ। সেক্ষেত্রে রেহান তার বউকে নিয়ে রিস্ক নিতে চায়নি মোটো, তাই বউকে নিয়ে চলে এসেছে শ্বশুরবাড়ি। সকালের খাবার দাবার সেই কবেই শেষ হয়েছে। বাড়ির গৃহিণীরা মজেছে দুপুরে রান্নার কাজে, বাড়ির কর্তারা বসেছে ড্রয়িং রুমে। তাসিক সাহেব কি যেন নিয়ে ড্রয়িংয়ে এসে সবাইকে একজোট হতে বলেছেন। অনেক অলরেডি নেমেছে ইকরাকে নিয়ে। রেহান ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামছে বুকে ধরে ধরে। রুহি যদিও রুহিকে থাকার জন্য নিচের একটি কামরা দেওয়া হয়েছে, তবুও মেয়েটা ইচ্ছে করে দোতলায় উঠেছে। এ নিয়ে রেহানের রাগ করার কথা থাকলেও ছেলেটা কি আর তার আদরের বইয়ের উপর রাগ করে থাকতে পারে? তাই তো কি সুন্দর যত্ন করে বউকে নামাচ্ছে ধীরে ধীরে। রৌদ্র এসেছে সবার পরে, অয়টা এসেছে পেছনে। মেজা আবার হাঁটতে পারছে না ঠিক মতন, যদিও রৌদ্র বলেছে কোলে করে নিয়ে আসবে ড্রয়িং রুমে, তবে বাছে দিচ্ছে অরিন। এই লোকের নির্লজ্জতার গাড়িতে লাগাম টানা জরুরি। রৌদ্র ড্রয়িং রুমে উপস্থিত হতে তাসিক সাহেব ছুটে এলেন তার নিকট, হাতে দুখানা টিকেট। তিনি কেমন গদগদ কণ্ঠে বলতে লাগলেন, এই দেখ, তোর আর অনেকের জন্য সারপ্রাইজ এনেছি। রৌদ্র সুগুচায় খেয়াল করে তাসিক সাহেবের হাতেরও টিকিট দুটোতে জিজ্ঞেস করে, কি এগুলো? তোর আর অনেকের হানিমুনের ব্যবস্থা করেছি। তোর তো বিয়ে হলেই ঠিকই, কিন্তু সেই ব্যবস্থায় এখন অবধি হানিমুনে যেতে পারছিলি না, তাই ভাবলাম এখন না হয়। সদ্য ড্রয়িং এ পা রেখেছে অরিন, অমনি কর্ণঘুরে ছোট চাচার কথাটা পৌঁছাতে মেয়েটা কেমন হাতপতি না বলে উঠছে। হানিমুন আবারও? অরিনের ভরকে যাওয়া কণ্ঠে বেকুব বনে গেলেন ড্রয়িং রুমের উপস্থিত বাড়ির সকলে। সাব্বির সাহেব এতক্ষণে বড় ভাইয়ের সাথে কথাই বলছিলেন বোধহয়, অমনি এহেন বাক্য শুনে কথা বলা থামিয়ে হতবুদ্ধিনে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। বেচারার জরুরি সব কথাগুলো কই যে পালালো কে জানে। ওইদিকে রাফিয়া বেগম তৎক্ষণাৎ মেয়ের এহেন উল্টো পাল্টা কথায় জিভ কেচে সরে পড়লেন জায়গা থেকে। কবির সাহেব সদ্য চোখে চশমা এঁচে খবরের কাগজ খুলছিলেন কোন রকম, অমনি তার হাত থেকে বেচারা কাগজখানা খসে পড়লো মেঝেতে। কবির সাহেব কেমন হাঁ করে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। আরেকদিকে রয়েছে তাসিক সাহেব, 2 হাতে 4খানা চিকিৎ চেপে ধরে বোকার মতন তাকিয়ে রইলেন শুধু। মেঝে থেকে আর্তনাদ করে বুকে হাত চেপে কপচ ভাব নিয়ে বললেন, এই ভাইজান, কি বলো ওরে আবার? মানে এর আগে কবে কি হলো? তাই মুখ কুচকে তাকান এহেন ভাগ্যে। চট জলদি পা বাড়িয়ে তাসিক সাহেবের কানের কাছে মুখ এড়ে ফিসফিস করে বললেন, শরম কর, শরম। তুই চাচা লাগিস ওদের। থতমতই খেলেন তাসিক সাহেব। সত্যি তো হয়তো বিয়ের মতো কি থেকে কি বললেন বলে বসলেন তিনি। নিজের করা এহেন বোকামিতে বেজায় অসন্তুষ্ট তাসিক সাহেব নিজেও। তবে মনের দুঃখ আর কমলো না একটুও। এদিকে রৌদ্র কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে, পারে না এক্ষুনি কাছে গিয়ে
গিলে ফেলতে মির্জাকে অরিন ভয় ভয় শুকনো ঢোক গেল। পরপর মুখটা ফুসকে কথাটা বলেই দেওয়াটা সত্যি উচিত হয়নি তার। এবার কি হবে তার? ডাক্তার সাহেব না আবার তাকে তুলে একটা আছাড়ে মারে? প্রায় মিনিট 5 পর পরিবেশ ঠান্ডা হলে কবির সাহেব নিজেকে সংবরণ করে মৃদু গলা খাকারি দিয়ে বলে উঠছেন, গম্ভীর কণ্ঠে ছেলেকে ডাক দিয়ে বলেন, পরের কথার মানে কি রোদ? এর আগে তোমরা বেড়াতে গিয়েছিলে কবে? আমি তো জানতাম তুমি তোমার ফেলোশিপ প্রোগ্রামে গিয়েছ। রুদ্র আগুন চোখ দুটো এখনো মেয়েটার দিকে তাক করে রাখা। সে সময় নিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেল। পরক্ষণে নিজের মুখভঙ্গি যথেষ্ট শান্ত করে পেছন ফিরে বলল, ও তো কত কথাই বলে আব্বু, সবটাই কি আর ধরা যায়? আমার সাথে বিদেশে গিয়েছে, এটুকুই ধরে নিয়েছে ঘুরতে যাওয়া, ব্যাস এটুকুই। ছেলের এহেন কথা অবিশ্বাসের কিছুই পেলেন না কবির সাহেব। গম্ভীর মুখে আলতো মাথা দোলালেন শুধু। রৌদ্র লোহা গরম দেখে বাড়ি দিয়ে বলল, কাজ করতে করতে দিশেহারা আমি। কই নতুন নতুন বিয়ে শাদী করেছি, বউকে নিয়ে একটু আধটু ঘুরতে যাব, তা না। সবই কপাল। ছেলেটা এহেন অভিনয় অরিনের শুধু আকাশ থেকেই পড়া বাকি। মানে ভাবা যায় লোকটা 3 মাসের একটা হানিমুন সেরে এসে এখন আবার পরিবারের সামনে কেমন মেকি নাকে কেঁদে ভাব নিচ্ছে। অরিনের এখন খুব ইচ্ছে করছে রৌদ্রকে উদ্দেশ্য করে বলতে, অভিনয় আপনি সেরা রে ডাক্তার সাহেব। মনে উত্থাপিত হওয়া এমন সাহসী বাক্যটা কেমন যেন গলা অবধি এসেই থেমে গেল অরিনের কঞ্চফুরে। বাকিটা আর বেরোলই না তখনও। রৌদ্র চোয়াশক্ত করে দাঁড়িয়ে আছে পাশে। অরিন ঘাবড়াচ্ছে তা দেখে। এতক্ষণ একা পেলে রৌদ্র তাকে নিশ্চিত কাঁচাই চিবিয়ে খেয়েই ফেলত, এতে মোটেও কোনো সন্দেহ নেই অরিনের। অরিন বার করে শুকনো ঠোক গিলে এক কদম পিছিয়ে যায়, দাঁড়ায়। রৌদ্র এবার বুক চান করে পকেটে 2 হাত গুজল, গম্ভীর কণ্ঠে খানিকটা গলা খাকারি দিয়ে বলল, তা ডেট কবেকার? তাসিক সাহেব অন্ধকার মুখে এক ছটাক তৃপ্তির দেখা মিলল তক্ষুনি। মানুষটা তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে আসেন, কিছুটা হাত বাড়িয়ে চিকিৎগুলো রোদ্রের সামনে এগিয়ে ধরে বললেন, আগামীকালকে। রোদ্র খানিকটা ফুকুটায় কিয়ৎক্ষণ চুপ থেকে ফের বলে, কালকের? তা এত তাড়াতাড়ি বললে যে, একেবারে আগামীকালকেই না হয় বলতে। থতমত খেয়ে গেলেন তাসিক সাহেব। বেচারা হাসি মুখটা কেমন যেন চুপসেই গিয়েছে। এইটুকুনি হয়ে গেল। তিনি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলেন ছেলে দুটোকে, অথচ রোদ্রের এহেন বাঁকা কথা সারপ্রাইজ দেওয়ার আমেজটা কি আর রয়েছে? তাসিক সাহেব সামান্য গলা খাকারি দিয়ে উঠছেন, হাতের চিকিৎসগুলো রোদ্রের হাতে আর গোছে গুজে দিয়ে চাপা স্বরে বললেন, এনজয় ইয়োর সেকেন্ড হানিমুন বাঘের বাচ্চা। গাড় বাঁকিয়ে সরু চোখে তাকার রৌদ্র সন্দিহান গলায় একভাবে চাপা সুরে বলল, সেকেন্ড মানে? তাসিক সাহেব বাঁকা হাসেন। এক দফা ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিলেন কোন রকমে। সবাই নিজ মত্ত এই দিকটায়, কারো খেয়াল নেই কোনো। এই সুযোগটাই যেন কাজে লাগালেন তাসিক সাহেব। এগিয়ে এসে নিঃশব্দে দাঁড়ালেন রৌদ্রের পাশ ঘেঁষে মুখের সামনে, গোটা 3 আঙ্গুল ছেঁকিয়ে কেমন চাপা স্বরে বলতে লাগলেন, যে ছেলে ফ্যামিলি ছাড়াই তলে তলে বিয়ে করে রাখতে পারে, সেই ছেলে বিদেশ গিয়েও এখন অবধি হানিমুন সারেনি। এসব আমার বিশ্বাস হয় না। এতদিনে তোকে অ্যাটলিস্ট এটুকু হলেও চিনতে পেরেছি আমি। ফোঁস করে নিঃশ্বাস পেল রৌদ্র। এক আঙুল দিয়ে খানিক ঘাড় ঠোঁট কামড়ে হাসলো কিয়ৎক্ষণ। পাশ থেকে তাসিক সাহেবও হাসছেন একযোগে, তবে নিঃশব্দে মুখের উপর হাত থেকে বারান্দায় লুকে আছে অরিন। বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে তার। বোঝায় রৌদ্রের ভয়ই মেয়েটার অমন হাল। প্রায় আধ ঘন্টা পর গম্ভীর মুখে ঘরে ঢুকে রৌদ্র দরজার কাছে দাঁড়িয়ে শূন্য ঘরে এক পলক সতর্ক দৃষ্টি ফেলে পরক্ষণে কেমন বাঁকা হাসলো ছেলেটা। নিঃশব্দে লাগানো ঘরের দোর, পায়ে তেমন কোনো শব্দ না তুলে একটু একটু করে এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে খানিক উক্কি দিতে তার চোখ আটকালো অদূরে মেঝেতে গুটিসুটি মেরে বসে থাকা অরিনের পানে। রৌদ্র স্মিত হাসলো, ভরাট কণ্ঠে তুক্ষুনি বলল, কিরে ওখানে কি? আটকে উঠে অরিন তড়িৎ চোখ তুলে চাইলো দরজার নিকট। রৌদ্রকে গম্ভীর মুখে ছায় দাঁড়িয়ে থাকতে দেখে সামান্য মেয়েটা কেমন চোখ গিল আমতা আমতা করে বলল, না মানে এমনিতেই। রৌদ্র দৃষ্টি খুঁজল
কিয়ৎক্ষণ পলকহীন চোখে মেজার পানে তাকিয়ে থেকে এগিয়ে আসে পর মুহূর্তেই অরিন নড়ে চড়ে বসলো। এবার হাঁটুর কাছে পাজামার অংশটা খানিক খামচে ধরে বসে রইল পাথরের ন্যায়। রৌদ্র মেজার মুখোমুখি এসে দাঁড়ালো, কোমরের দুধারে হাত ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওঠ। এক কথাতেই তস্র পায়ে উঠল অরিন। মাথা নুয়ে দাঁড়িয়ে রইল পুতুলের ন্যায়। রৌদ্র এবার আলগোছে মেজার এক হাতের কবজি চেপে ধরল আলতো করে, অতঃপর কোনো রূপ কথাবার্তা ছাড়াই না বলে তাকে নিয়ে হাঁটা ধরল ঘরের দিকে। অরিনের গলার কাছে শুকিয়ে কাঠ এই মুহূর্তে বুকে চলছে আতঙ্কের চেয়েও। মেজা নিজেকে বেশ কায়দা করে তৈরি করেছে রৌদ্রের বিশাল ধমক সহ্য করতে। প্রায় 2 মিনিট লাগলো বারান্দা থেকে ঘরে আসতে। রৌদ্র বেশ যত্ন করে অরিনকে বিছানার এক কোণে বসায়, তারপর নিজেও বসলো মেজার মুখোমুখি। অরিনের দৃষ্টি নত, ভয়ে চোখের পাতা কেমন চিমচিম করে কাঁপছে তার। রৌদ্র আলতো করে অরিনের মাখনের ন্যায় মসৃণ পা দুটোই হাত ছোঁয়ালো। হুঠাৎ স্পর্শে মেজা খানিক গুটিয়ে যেতে চাইলো, বাদসাথে রৌদ্র খামচে ধরল অরিনের কোমল পায়ের ত্বক। বোধহয় নখ বসেছে 2-1 জায়গায় অরিনের ছোটের ফাঁক গুলিয়ে। তখনই অস্ফুটে বেরিয়ে আসে এক চিলতে ব্যথিত শব্দ। রৌদ্র রয়েছে চোখ তুলল ওপরে। কিছুক্ষণ আগেই মেয়েটার পায়ের ত্বকের নখ দাবিয়ে দেওয়া অঞ্চলে রৌদ্র এবার আলতো করে মালিশ করতে লাগলো। মেয়েটার নুয়ে রাখা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করেই বলল, মাঝে মধ্যে আবার কি ইচ্ছে করে জানো বউজান? চোখ তুলে অরিন জিজ্ঞাসা দৃষ্টি তাক করে মিনমিনি স্বরে বলে উঠছে, কি? ইচ্ছে করে তো ঠোঁট দুটো একত্রে সেলাই করে দিতে। থমকায় অরিন হতবুদ্ধি নিয়ে তাকিয়ে রইল রৌদ্রের পানে। এদিকে রৌদ্রের চোয়া শক্ত হচ্ছে ধীরে ধীরে, চোখের দৃষ্টি হয়েছে কঠোর। সে এবার দাঁত কিরমির করে বলতে লাগলো, তোর পেটে কোনো কথা হজম হয় না, তাই না? ছোট উল্টায় অরিন। কাঁদো কাঁদো ভাব ধরতেই রৌদ্র ফের খ্যাক করে বলে, চোখ থেকে এক ফোঁটা পানি পড়ুক শুধু, একেবারে কান বরাবর চড়িয়ে লাল করে দেবো আজকে। তৎক্ষণাৎ ভাব ভঙ্গিমা পাল্টায় অরিন। 2 হাতের তালুতে চোখ দুটো হুড়মুড় করে মুছে নিয়ে বসে রইল মাথা নুয়ে। রৌদ্র আর কথা বাড়ায়নি। কথা বাড়িয়েই বা কি লাভ? এই মেয়ে কি আর মনে রাখে অত কিছু? মেরুন রঙের শিফন জর্জেটের 3 পিস গায়ে জড়িয়েছে মাহিরা, গায়ে ওড়না দিয়েছে রাউন্ড করে। পিঠ সমান ঘন কালো স্ট্রেট চুলগুলো ছেড়ে রেখেছে পেছনে। এক হাতে পরেছে নিজের পছন্দের ব্রেসলেট, অন্য হাতে কাপড়ের মোটা ব্যান্ড। আয়নার সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট ঝুমকো গানের দুলগুলো পড়তে পড়তে মাহি একবার আর চোখে তাকালো নিজের ফোনটার দিকে। মেয়েটা এই নিয়ে 7 বার তাকালো ফোনের স্ক্রিনে, তবে প্রতিবারই আশাহত হয়েছে সে। আহি বাসা থেকে বেরিয়েছে প্রায় 2 ঘন্টা আগে। যদিও সবাইকে বলে গিয়েছে সে নাকি তার এক ফ্রেন্ডের কাছ থেকে নোটস আনতে যাচ্ছে, তবে একমাত্র মাহি জানে আহি নোটস আনতে নয়, ইফতির সঙ্গে দেখা করতে গিয়েছে। এদিকে আহির চলে যাওয়ার পথে মাহি ঘটা করে বলে দিয়েছিল জলদি বাসায় ফিরে আসতে, কেননা তার আজকে লাইব্রেরিতে যেতেই হবে। সেই মাসখানেক আগে 9টা বই এনেছিল মেয়েটা, সেগুলি ফেরত দেবার লাস্ট ডেট আজকে। তবে আহি তো এখনো ফিরলই না। একা একা কি আর অত দূরে যাওয়া ঠিক হবে? বিষণ্ণ মুখে তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো মাহি। এক হাতে একখানা বড় শপিং ব্যাগ, তাতে গুছিয়ে রাখা বইগুলো। মাহি ড্রয়িং রুমে পা রাখতেই তার চোখাচোখি হলো মায়ের সাথে বড় সোফার এক পাশে বসে জুবাইদা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছেন মাইমুনা বেগম। মায়ের চোখ দিকে চোখ পড়তেই তিনি কেমন সন্দিহান গলায় বলে উঠছেন, কোথায় যাচ্ছিস? থামলো মাহি, মুখটা কাচুমাচু করে নিয়ে মিনমিনে স্বরে বলে উঠল, লাইব্রেরিতে। মাইমুনা বেগম মেয়েকে একবার আপাত মস্তক পরক করলেন। পরক্ষণেই বসা ছেড়ে উঠে এলেন মেয়ের কাছে, গম্ভীর মুখে বললেন, আহি কোথায়? এখনো বাড়ি ফিরেনি? ওনা যাবে বলেছিল তোর সাথে। গলায় শুকনো ঝোঁক গিল মাহি। মায়ের কাছে এবার কোনো অজুহাত দিবে না তা ভাবতেই পেজ কেমন গুড়গুটে ভাব শুরুই হলো তার। মেয়েটা সময় নিল খানিকটা, আমতা আমতা করে বলল, আম্মু আসলে আহি বলেছে ও তার ফ্রেন্ডের বাসা থেকে একেবারে লাইব্রেরিতে যাবে, আমি যেন এইখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এতটুকু বলতে গিয়ে 5 বার চোখ গিলেছে মাহি। কথাগুলো হয়েছে ছন্ন ছাড়া। মাইমুনা বেগম বিচক্ষণ মানুষ, তার নজর এড়ানো কি আর অত সহজ? তিনি কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎই চাপা স্বরে বললেন,
মিথ্যা বলার আগে অ্যাটলিস্ট মিথ্যে কিভাবে বলতে হয় সেটা শেখা জরুরি। থতমত খেলো মাহি অপরাধীর ন্যায়, চক্ষু ছানা পড়া করে তাকিয়ে রইল শুধু। মাইমুনা বেগম শক্ত মুখে চলে গেলেন আগের জায়গায়। গম্ভীর কণ্ঠে স্রেফ বললেন, বাইরে গাড়ি দাঁড় করানো আছে, বেশি লেট করিস না, তোর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরিস। মাহির কলিজায় পানি এলো এতক্ষণে। মেয়েটা কেমন ফুস করে স্বস্তি নিঃশ্বাস ফেলে চটপট পা চালালো বাড়ির বাইরে। পেছন থেকে আর চোখে সবটা দেখলেন মাইমুনা বেগম। কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার, মনে উঠেছে অজানা শঙ্কা। ভাবছেন, আইহি কি তবে এই বয়সেই? বাড়ি থেকে 2 কদম বেরিয়ে এসেছে মাহি। হাতে এক গাদা বই নিয়ে হাঁটাটাও বেশ মুশকিল যেন হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। মাহি আর পা চালাতে না পেরে দাঁড়িয়ে পড়ল সেখানে। অদূরে দারোয়ানের সাথে কথা বলছেন মফিজ নামক ড্রাইভার মহাশয়। মাহি ড্রাইভারের উদ্দেশ্যে হাত ছেড়ে বলল, মফিজ ভাই, গাড়ি বের করেন। হুকুম তামিল করলেন ড্রাইভার মহাশয়। তক্ষুনি কথাবার্তার ইতি ঘটিয়ে ছুটলেন পার্কিং লজে। প্রায় মিনিট 3 মধ্যেই বাড়ির বাইরে দাঁড় করালেন গাড়ি। মাহি ছোট ছোট পা ফেলে হাঁটা ধরলো সেদিকে। অতঃপর গাড়িতে উঠতে বসতে ড্রাইভার স্টার্ট দিলেন গাড়িতে। মির্জা বাড়ির পরিবেশ এখন ভীষণ গরম, কেননা সকাল থেকে তৌসিফ মির্জার শরীর খারাপ করেছে, গা কাঁপিয়ে জ্বর উঠেছে, যাচ্ছে তাই অবস্থা মানুষটার। সকাল থেকে যে যার মতো পানি ঢালছে তার মাথায়। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, অথচ লোকটার জ্বর নামছেই না গা থেকে। আকাশ বড্ড চিন্তিত। বাবার এমন হাল দেখে ছেলেটা ইতিমধ্যে ডাক্তার এনেছে বাসায়। ডাক্তার রোগীর আগাগোড়া কিছুটা পরখ করে ধরতেও পারলো না রোগীর হঠাৎ অমন জ্বর আসার কারণ। ডাক্তার ওষুধ দিয়েছেন তৌসিফ মির্জাকে, আপাতত তা খেয়ে ঘুম দিয়েছেন তৌসিফ সাহেব। অন্যদিকে বাড়ির বাদ বাকি সদস্যরা গোল মিটিং বসেছে লিভিং রুমে। তৌকির মির্জা মিটিংয়ে উপস্থিত থাকলেও তার মন বোধহয় অন্য কোথাও, কেননা লোকটা চোখে মুখে স্পষ্ট অনীহা। তা আর কারো চোখে না পড়লেও শারমিন বেগমের চোখে ঠিকই পড়েছে। তিনি আগ বাড়িয়ে স্বামীকে কিছুটা জিজ্ঞেস করবেন তার আগেই সকলের চোখ গেল সিঁড়ির দিকে। কালো রঙা কটনের শার্টের সাথে অলিভ রঙের ছিলেটানা ট্রাউজার পরে থুপথা পা ফেলে সিঁড়ি বেয়ে নামছে মুগ্ধ। পুরুষালী সুঠাম দেহ থেকে ভেসে আসছে মাইসুন ফ্রান্সেস পারফিউমের বেশ কড়া ঘ্রাণ। ডান হাতের কবজি থেকে প্রায় খুলেই যাচ্ছে সিলভার রঙের ব্র্যান্ডেড ঘড়িটি। মাথার চুলগুলো আজও কেমন যেন এলোমেলো ভাবে বেঁধে রাখা। মুগ্ধ গটগট পা ফেলে লিভিং রুমে এসে বসল। আকাশ খান বাকিয়ে তার পানে এক পলক তাকিয়ে ফের নিজের গন্তব্যে মনোযোগী হলো। বলতে লাগলো, আব্বুর নতুন কোম্পানিটা এখন একটু লসে যাচ্ছে যদিও, তবে আমি শিওর আর কদিন পরে ঠিকই আমাদের কোম্পানি আবারও মুভ অন করবে। একটু দম নিল আকাশ, দাঁত খেঁচে। পরক্ষণে ফের বলতে লাগলো, ওই এহসানরা তো এখন উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে। বিদেশে নতুন প্রজেক্টটা নেওয়ার জন্য তারা যতই পায় তারা করুক না কেন, সেটা আমরাই নিয়ে ছাড়ব। সোজাভাবে না পারলে বাঁকাভাবে নিব। এ পর্যায়ে চোখ তুলেন তৌকির সাহেব। সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, বাঁকা ভাবে বলতে? এহেন কথায় আকাশ কেমন যেন পৈশাচিক হাসি টানো ঠোঁটের কোণে। মুখোমুখি বসে থাকা মুগ্ধর দিকে সরু চোখে তাকিয়ে হুট করে খানিকটা এগিয়ে এসে হাত রাখলো মুগ্ধর পায়ের উপর। রহস্যময় কণ্ঠে বলতে লাগলো, সেটা আমরা বুঝবো, তাই না ব্রো? মুগ্ধের ছোটের কোণে হঠাৎ করেই ফুটে উঠেছে এক চিলতে বাঁকা হাসির রেশ। ছেলেটার হঠাৎ কি হলো কে জানে। সে তৎক্ষণাৎ এগিয়ে এসে সজোরে থাপ্পড় বসালো আকাশের বাঁকালে। মুহূর্তেই থমকে গেল সকলে। পরিবেশ হলো থমথমে। হামিদ মির্জা তৎক্ষণাৎ রান্নাঘর থেকে ছুটে এলেন এহেন শব্দ পেয়ে। ওদিকে মাহা নিজেও হতবাক চোখে তাকিয়ে আছে মুগ্ধর বাড়ি। প্রায় মিনিট খানিক পর আকাশ কেমন তেতেই উঠল। তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়িয়ে সাপের ফুসফুস করতে করতে বলল, তুই আমাকে মারলি কেন? তুই ভুলে গিয়েছিস আমি তোর বয়সে বড়? মুগ্ধ ভাবলেশীন পায়ের উপর পা থেকে পা নামিয়ে দাঁড়ালো বেশ সময় নিয়ে। অতঃপর কেমন যেন একটা গা ছাড়া ভাব নিয়ে পড়ল, মশা বসেছিল তোর গালে তাই মারলাম। দাঁত কিরমির করছে আকাশ। কটমট চোখে মুগ্ধর পানি তাকিয়ে থেকে বলল, মিথ্যে বলছিস কেন? এই অবেলায় মশা আসবে কোথা থেকে? মুগ্ধ ঠোঁট যায়, 2 হাত পকেটে গোজে প্রক্ষেপণ ভঙ্গিতে জবাব দিল, কে জানে। আকাশের মাথার তালু জ্বলছে এবার। কত বড় সাহস এই ছেলের। তার গায়ে হাত তুলে আকাশ একবার
তেরে আসতে চাইলেই মুগ্ধ জাস্ট ঘাড় বাঁকিয়ে তাকায় এক পলক। এতেই কেমন যেন দমে গেল আকাশ। আগ বাড়িয়ে আর সাধ্যই কুলালো না মুগ্ধর সাথে এক হাত করতে। মুগ্ধ বাঁকা হাসলো, এবারেও ঘাড় সোজা করে হাঁটা ধরলো বাড়ির সদর দরজার কাছে। এমন সময় পেছন থেকে জেকে উঠছেন শারমিন বেগম। মুগ্ধ পায়ের গতি থামালো, পেছনে ফিরে তাকায়নি তখনও। শারমিন বেগম নিজে থেকে এগিয়ে আসেন, মুগ্ধ থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে গম্ভীর মুখে বললেন, কোথায় যাচ্ছ? তা জেনে আপনার কি লাভ মিসেস মির্জা? মা ডাকলে কি তোমার চাঁদ যাবে? মুগ্ধের চোখ দুটো জ্বলে উঠলো কেমন, চোয়াল ফুটে উঠেছে রাগে। শারমিন বেগম ফরকান এহেন চাহনি দেখে ভয় এক কদম পিছিয়ে যেতে মুগ্ধ কেমন কর্কশ গলায় বলে উঠছে, যা নন তা শোনাতে শখ কেন আপনার? কণ্ঠ রুদ্ধ শারমিন বেগমের, চোখ দুটো ছলছল, বুকটা ফেটে কেমন খান খান হয়ে যাচ্ছে তার। মুগ্ধের কথাবার্তা তো এমনই, তবুও যে কেন তার এত খারাপ লাগে এদিকে মুগ্ধ আর দাঁড়ালোই না সেথায়। শক্ত মুখে গটগট পা ফেলে চলে গেল বাইরে। প্রায় আধ ঘন্টা পর গাড়ি এসে থামলো লাইব্রেরির সামনে। মাহি গাড়ি থেকে নেমে একাধারে কল করে যাচ্ছে আহির ফোনে। তবে মেয়েটার কি হয়েছে কে জানে, সে তো ফোন তুলছেই না। মাহি এবার বেশ বিরক্ত, তেতে উঠে বিবির করে বলল, প্রেম করলে এভাবে জ্ঞানবোধ হারিয়ে বসে আশ্চর্য। না আসতে পারলে একটাবার বলবে তো। ভীষণ বিরক্ত মাহি। এক হাতে চোখের চিকন ফ্রেমের সাদা চশমাটা নাকের উপর ছেলে থেকে খানিকটা ছেলে দিয়ে বইগুলো নিয়ে নিল হাতে। তারপর কেমন গটগট পায়ে চলে গেল লাইব্রেরির ভেতর। চারিদিকে মাগরিবের আজান পড়েছে, তা কানে যেতেই মাহির সম্বিত ফিরল এতক্ষণে। মেজা আবার বই পড়ুয়া কিনা একবার বইয়ের পাতায় ডুব দিতে পারলেই হলো। দিন দুনিয়া ভুলে এক নাগারে বসেই থাকে বইয়ের কাছে, এখনো হলো তাই। আজানে সুমধুর ধ্বনি শুনতে তড়িঘড়ি করে জিভে দাঁত কেটে বইপত্র গোছালো মাহি। মা বলেছিল তাদের বাড়ি ফিরতে, অথচ সে এখনো লাইব্রেরি থেকে বেরিয়ে হয়নি। ওইদিকে আহি এসেছে কিনা কে জানে। ব্যাগ গুছিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে মাহি। হাতের ফোনটায় আহির 4টে কল এসেছে। মাহি কল ব্যাক করতে ওপাশ থেকে ভেসে আসে আহির কর্কশ কঞ্চ, বই দেখলে আর উঠতে মন চায় না, তাই না? মাহি মুচকি এসে পা চালালো ব্যস্ত সড়কে পাড়ে দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে বলে, কোথায় তুই? সড়কের ওপার থেকে হাত নাড়াচ্ছে আহি। এতক্ষণে তা চক্ষু গোচর হলো মাহির। মেয়েটা তখনই কান থেকে ফোন নামিয়ে হাঁটা দিল সেদিকে। আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে অবশেষে ব্যস্ত পথ পাড়ি দিতে সক্ষম মাহি। আহি দৌড়ে এলো মাহির নিকট। খপ করে মাহিরার এক হাতের কবজি চেপে ধরে বলে উঠছে, চল। ভরকায় মাহি হাতের ব্যাগটা শক্ত করে ধরে রেখে হকচকিয়ে বলে উঠছে, কোথায়? ওই যে সামনের ক্যাফে শপে, চল, আজকে আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট রইল। ফিক করে হেসে ওঠে মাহি। বোনের হাতটা শক্ত করে ধরে রেখে পা বাড়ায় আহির পিছু পিছু। ব্যস্ত সড়কে প্রাণপণে দৌড়াচ্ছে এক যুবক। এদিক ওদিক থেকে গাড়ি ছুটে এলেও ভয় ডর ছাড়াই ছুটছে সে। চারিদিক থেকে মানুষজন হইচই করলেও সেদিকে পাত্তা নেই তার। গায়ে একটা কালো হুডি জড়িয়ে ছুটেছে সে। বুকের কাছটায় গভীর ক্ষত হয়, এখনো সেখান থেকে গড়িয়ে পড়ছে লুহু। হুডির আবরণে আবৃত কপাল ফেটে গড়িয়ে পড়ছে লৌহ। চোখে মুখে অসম্ভব রকমের ভয়। যুবক ছুটতে ছুটতে এগিয়ে যায় ধানমন্ডির এক বহুল চর্চিত ক্যাফে শপে। ভয়ার্ত অসহায় লোকটি চুপি চুপি গিয়ে বসলো ক্যাফের একদম কর্নারের টেবিলে। তার ভয়ার্ত চোখ দুটো স্থির হয়ে আছে ক্যাফের দরজার পানে। এই বুঝি সেখান থেকে চলে এলো তার জমদূত। প্রায় মিনিট 5 পেরোনোর পরও যখন কাঙ্ক্ষিত ব্যক্তিটি দেখা মিলল না, তখন কেমন স্বস্তি নিঃশ্বাস ফেল যুবক। ধরিয়ে নিল পিছু নেওয়া ব্যক্তি পথ হারিয়েছে হয়তো। যুবক স্বস্তি নিঃশ্বাস ঢোক গিলেছে না, উঠতে যাবে অমনি তার চোখ থমকালো ক্যাফের দরজা। এলোমেলো চুলের বরিষ্ঠ দেহ যুবক, বাদামি চোখগুলোর তুখর দৃষ্টি তাক করে রেখেছে তারই পানে। যে দৃষ্টিতে চোখকে পড়া মাত্র বুক কেঁপে ওঠে আহত যুবকের। কপালে ছুটে যায় খাম। এদিকে বাদামি চোখ দুটোর মালিক কেমন যেন পৈশাচিক হাসছে তাকে দেখে। ছুঁচ কামড়ে হাত বাড়িয়ে কোমর থেকে নিজের রাশিয়ান মডেলের বন্দুকটা জেনা বের করবে অমনি তার দৃষ্টি পড়লো ক্যাফের সম্মুখে দরজার আয়নায়, যেথায় স্পষ্ট প্রতিবিম্বিত হচ্ছে মাহিরার হাসি মুখখানা। বাদামি চোখ দুটোর মালিক থমকায়, কোমরের উপর থেকে হাতটা সরিয়ে ফেলে তক্ষুনি। ঘন পল্লবিত চোখ দুটো কেমন এলোমেলো দৃষ্টি ফেলো এদিক ওদিক। কিছুক্ষণ আগেও যে মানুষটা এক প্রকার হিংস্র রাগে ফেটে পড়েছিল
সেই মানুষটাই কিনা এই মুহূর্তে একদম শান্ত বনে গেল। তার হতবাক কঞ্চ পুরো আচমকা চাপা স্বরে বেরিয়ে এলো। শেষমেশ অদূরে চারটে টেবিল পরেই বসে আছে মাহে। চারদিকে আজান পড়েছে বিধায় মাথার উপর একটু করে ঘুমটা টেনেছে মির্জা। সেই ঘুমটার স্থায়িত্ব বাড়াতে হাত দিয়ে চালাচ্ছে অবার্থ চেষ্টা। শিফনে ওড়না কিনা বেলেহাজ কাপড় কি আর অত বারণ শুনে বেয়াদবের মতো মাথা থেকে পড়ে যাচ্ছে বারংবার। মাহি এবারও বিরক্ত। প্রায় বেশ কিছুক্ষণ ঘোমটার সাথে এক প্রকার নীরব যুদ্ধ চালিয়ে অবশেষে দম নিল মাহি নাক ফুলিয়ে। তৎক্ষণাৎ মাথা থেকে ঘোমটাটা নামিয়ে দিল আলগোছে। কপালে গোটা কত বিরক্তির ভাঁজ টেনে সামনে রাখা ক্যাপিচিনোর কাপে চুমুক বসায় ধীরে সুস্থে। ওদিকে একজোড়া বাদামি চোখ যে নীরবে তাকে পর করে যাচ্ছে, সে খবর কি আর তার আছে? মুগ্ধ হাসল পিছে, তাও আবার নীরবে। মাহির উপর থেকে চোখ সরিয়ে চাইল সে আহত যুবকের পানে। যুবক নড়ে চড়ে বসলো তৎক্ষণাৎ। হুডির দৈর্ঘ্য বেশ ভালো হওয়ায় মুখ অবধি ঠেকে গিয়েছে তার। আপাতত আহত যুবকের মুখভঙ্গি খুব একটা বোঝা যাচ্ছে না। মুগ্ধ দৃষ্টি তীক্ষ্ণ ফেললো এবার। ঠোঁট কামড়ে ধীরে পায়ে এগিয়ে আসতে লাগলো লোকটার দিকে। লোকটা কেমন ভয় কাঁপছে। মুগ্ধ লোকটার সামনে এসেই আচমকা তাকে আড়াল করে দাঁড়ায়। মাহির দিকে মুখ করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠছে, শেষমেশ পছন্দের ক্যাপিচিনোকে কাপে চুমুক বসাতে ব্যস্ত মাহি। অমনি পাশ থেকে কয়েকদিনের বহু পরিচালিত ভারী কণ্ঠ শুনে পৌঁছতেই নাকে মুখে উঠে গেল মির্জার। কাশতে কাশতে বুক চেপে ধরে কোনো রকম ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরতে দেখলো মুগ্ধ কেমন ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায় তড়ক কণ্ঠে হতবুদ্ধি নেয় বলে উঠছে, আপনি এখানে? মুগ্ধ নির্বিকার, এক হাতে মাথার এলোমেলো চুলগুলোকে খানিক উঁচে পালচে ভাবলেশীন কঞ্চে বলে উঠছে, শিকুচকে মাহি। এইটা যে তোমার বাবার কফি শপ তা তো জানতাম না। মুগ্ধকে সুশ্রী দিয়ে পরে মুহূর্তে বলে, আপনাকে কে বললো এটা আমার বাবার কফি শপ? এক পর্যায়ে চোখ সরু করে তাকায় মুগ্ধ। পেছন থেকে আহত লোকটা চলে যেতে চাইলে সম্পূর্ণ জায়গা দখল করে দাঁড়ায় সে। বিনা বাক্যে লোকটাকে বেশ কায়দা করে আটকে ফেলে বুকের কাছে দু হাত বেঁধে কেমন ভরাট কঞ্চে বলল, তুমি যেভাবে বললে আপনি এখানে, তাতে ভাবলাম এই কফি শপটা বোধহয় তোমার বাবার, তাই এখানে আমার আসা যাবে না, এসে বোধহয় পাপই করলাম। মুখ কুচকায় মাহি। লোকটার মুখ থেকে এই পর্যন্ত এমন তেরা বেঁকা কথা ছাড়া আর কি কিছু বেরিয়েছে? কই মাহির তো মনে পড়ছে না এসব। মাহি মুখ বাঁকিয়ে অন্যত্র তাকায়। মুগ্ধ কিয়ৎক্ষণ গভীর চোখে মেজার পানে তাকিয়ে থেকে পরক্ষণই বলল, চল শেষমেশ, তোমাদের বাসায় পৌঁছে দিয়েছে। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলো, এবার যেন ফুঁসে উঠলো আহিরা। তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে ছাঁচালো কণ্ঠে বলল, কেন? আমরা আপনার সাথে এসেছি, আমাদের হাত পা নেই, আমরা কেন আপনার সাথে যাব? এমন কথায় মুখাবে পরিবর্তন ঘটলো মুগ্ধর। ঘাড়ের রগগুলো ফুটে উঠেছে হঠাৎ, শক্ত হলো কঠিন ভাবে। সেটা ঘাড় বাঁকিয়ে তাকে আহির পানে। আহির চোখে মুখে একটা চ্যাম্পিয়ার ভাব, অথচ কপালে স্পষ্ট বিরক্তির ভাঁজ। মুগ্ধ আহির দিকে এক পলক তাকিয়ে থেকে আচমকাই বাঁকা হাসলো অদ্ভুত শান্ত গলায় বলতে লাগলো, হাত পা না হয় এখন ঠিক আছে, তবে তো ভাঙতে কতক্ষণ? এরূপ কথায় কেন যেন থমকায় আহি। মনে উত্থাপিত হয় এক অজানা ভয়। তবুও দমিনী তার অদম্য সাহস। মেয়েটা এবার আরেক ধাপ চটে গিয়ে বলে বসল, ভাঙলে ভাঙবে, তাতে আপনার কি? আমাদেরটা আমরা বুঝে নিব, আপনি নিজের চরকায় তেল দিন। মেজাজ খিসল মুগ্ধের। চোয়াল হয়ে গেল আরো শক্ত, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল সবার অলক্ষ্যে। চোখ দুটো থেকে বুঝি আগুন বেরোবে এক্ষুনি। মুগ্ধ কটমট করে যাই না কিছু বলবে তার আগে কর্ণকুণ্ঠে ভেসে এলো সুপরিচিত এক কঞ্চ, মাহি, মাহি। আহি মাহি একযোগে কফি শপের দরজার দিকে তাকায়, দেখে রেহান কেমন চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সেথায়। তাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল মাহি। তড়িৎ মুগ্ধকে পাশ কাটিয়ে চলে গেল রেহানের কাছে। পিছু পিছু আহিও গেল, অথচ মুগ্ধ ছায় দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। এদিকে রেহান কোনো রূপ বলা কওয়া ছাড়াই কেমন তস্ত্র ভঙ্গিতে মেয়ে দুটোর হাতের কবজি চেপে সেখান থেকে বেরিয়ে গেল তক্ষুনি। আহি মাহি খানিকটা অবাক হলো রেহানের এমন কাটে। দুজন একে অপরের মুখ চাওয়াচাই করলো একবার। পর মুহূর্তে আই হুট করে বলে উঠছে, ভাইয়া, আর ইউ ওকে? তস্ত্র পায়ে গাড়ির দিকে ছুটছে রেহান। আহির প্রশ্নের জবাব দেয়নি তখনও। আহির কাছে এসে মেয়ে দুটোকে গাড়িতে বসাইছে, অতঃপর নিজেও গিয়ে বসলো
ড্রাইভিং সিটে। ভয়ার্থ চোখ গিলে গাড়ির আউট মিররে চোখ ফেলতে দেখলো বলিষ্ঠ দেহে মুগ্ধ একজনকে কাঁধে তুলে বেরোচ্ছে কফি শপ থেকে। কাঁধের উপর পড়ে থাকা লোকটার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে বুঝি নিষ্প্রাণ, নাকি তাকে আবারও মেরে ফেলছে মুগ্ধ। রেহান আর ভাবতে পারল না কিছু। তড়িৎ মাথা চেপে ধরলো নিচে। ব্যাক সিটে বসে থাকা মাহি চমকালো এবার। মাহি চিন্তিত মুখে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে ভাইয়া, শরীর খারাপ লাগছে? রেহান ঠকিল সামান্য। তড়িৎ পেছনে ফিরে কাপা কাপা কঞ্চে বলতে লাগলো, মাহি, তোমরা আমার একটা কথা রাখবে? ওপর নিচ মাথা নাড়ায় দুজনে। রেহান এবার ভয় ভয় বলে উঠছে, আজকের পর থেকে একমাত্র বাড়ির মানুষ ছাড়া আর কারোর সাথে কথা বলবে না তোমরা, স্পেশালি মাহি, তুমি মনে থাকবে? অবাক হয় মাহি। হঠাৎ তাকে কেন এমন বলা হচ্ছে তাই যেন বুঝে আসছে না মেচার। তবু সে চুপচাপ মেনে নিল কথাটা। রেহান ফের বলল, আজকে থেকে একা একা কোথাও বেরোবে না, খুব প্রয়োজন হলে অ্যাটলিস্ট আমাকে বা অন্য কাউকে সঙ্গে করে নিয়ে বেরোবে, কেমন? এ পর্যায়ে আহির কেমন খচকাই লাগলো যেন। কিছু একটা ভেবে নিয়ে সে হুচ করে বলল, আপনার কাজিন ব্রাদার, কি যেন নাম ওনার? রেহান জিভ দিয়ে সামান্য ঠোঁটটা ভিজিয়ে জবাব দেয়, মুগ্ধ। ও হ্যাঁ, আচ্ছা উনি মাহির সাথে এত ঘনিষ্ঠ হতে চাইছেন কেন? অ্যাজ পার আই নো হি ইজ টু অল্ড দেন আস, তারপরেও কেন? রেহানের কণ্ঠস্বর কাঁপছে। গাড়ির স্টিয়ারিং এর ওপর হাতটা শক্ত ঘুরছে ধীরে ধীরে। মনে মনে আওড়াইছে, মাঝে মাঝে অনেক প্রশ্নের উত্তর জানা থাকলেও জবাব দেওয়া যায় না আহি। মনে মনে কথাটা বললেও মুখে কুলুপ এঁটেছে রেহান। গাড়িতে স্টার্ট বসিয়ে স্রেপ করল, জানি না। গাড়ির ডিকি থেকে আহত লোকটার গোগানি শব্দ ভেসে এলেও তা কান নেয়নি মুগ্ধ। উঁচু ও দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে নিজের মতো। চোটে বাজছে সেই চিরচেনা শীষের শব্দ। প্রায় আধ ঘন্টা রাফ ড্রাইভিং শেষে মুগ্ধ গাড়ি থামালো একটি পুরাতন পরিত্যক্ত গোডাউনের সামনে। মুগ্ধ বেশ সময় নিয়ে গাড়ি থেকে নামলো। দু হাত পকেটে গুজে বেশ ভাব নিয়ে চলে গেল গোডাউনের ভিতর। প্রায় মিনিট 5 পর গোডাউন থেকে কালো স্যুট বুট পরিহিত দুজন বলিষ্ঠ দেহী লোক এলেন দৌড়ে। দুজনের গায়ে একই ধরনের কালো রঙা স্যুট। দেখলেই মনে হবে এ যেন তাদের ইউনিফর্ম। লোক দুটো তস্ত্র পায়ে ছুটে আসেন গাড়ির নিকট। গাড়ির দিকে খুলে আহত লোকটাকে কাঁধে তুলে আবারও তাকে নিয়ে চলল গোডাউনে। আহত লোকটা এখনো গোঙাচ্ছে, অথচ নির্দয় লোকগুলোর এতটুকু মায়া নেই। বিশাল গোডাউন, যার পুরোটাই ফাঁকা। ঢাকা কামরাঙ্গীর চরের পূর্ব পাশের বেশ কয়েকটা গোডাউন বরাবর মানবশূন্য। এখানে কাজ ধাজ খুব একটা না হলে বড় বড় আমলা, দালাল কিংবা নেতাকর্মীদের বিভিন্ন অপকর্ম ঠিকই ঘটে। গোডাউনের সম্মুখে দুয়ার দিয়ে ঢুকছে মুগ্ধ। ময়লা ধুলো পড়া শুকনো পাতার ওপর পা পড়তেই চারিপাশে গুঞ্জন ভেসে আসছে মর্মর শব্দের। আশেপাশে মাথা নুয়ে আছে বেশ কজন কালো রঙা স্যুট পরিহিত লোক। সকলের হাতে বিদেশি অস্ত্র, প্রত্যেকের মাথায় নুয়ে আছে কেন যেন। মুগ্ধ রয়ে শুয়ে গিয়ে দাঁড়ালো একদম সামনে। দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থেকে কোরিয়ার ভাষায় হঠাৎই বললাম, দাম্বে গাজিও ওয়া, আমার সিগারেট দে। কথাখানা বলতে দেরি পাশ থেকে একজনের ছুটে আসতে দেরি হলো না যেন। কালো পোশাকধারী লোকটার হাতে একটা ব্ল্যান্ড সিগার প্যাকেট। কোরিয়ার সবচেয়ে দামি সিগারের মধ্যে যেটি অন্যতম। লোকটি কাঁপা কাঁপা হাতে একটা সিগার তুলে দিল মুগ্ধর হাতে। মুগ্ধ সিগারটা তখন ছুটে ভাঁজে কষল। আবারও লোকটার দিকে হাত বাড়াতেই পেয়েও গেল লাইটার। অবশেষে সিগার জ্বালিয়ে দিল একটা শুকটান। মোটর ব্লান্টের জোরালো ধোঁয়ায়িত চারিপাশ। দু আঙুলের ভাঁজে সিগার ধরে রেখে একটু একটু টান দিতে ব্যস্ত সে। এরই মধ্যে গোডাউনে ঢুকলো সেই দুজন বডিগার্ড, যাদের একজনের কাঁধে সেই আহত লোকটি। তারা এসে লোকটাকে আলগোছে কাঁধ থেকে নামিয়ে মেঝেতে রাখে। লোকটা আতঙ্কে জর্জরিত, নিভু নিভু চোখে চারিদিকে একই ধরনের পোশাকধারী মানুষদের দেখে তার এবার মাথায় ঘুরে যাওয়ার জোগাড়। সে কেমন ফাঁকা চোখ গিলে সামনে তাকায়। গোলাটে দৃষ্টি অদূরে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ দেহী যুবকের দীর্ঘ কায়া। পিছে পড়তেই থমকালো সে। ভাঙা ভাঙা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো, আপনি ভুল করছেন মিস্টার। আপনি শুধু আমার সাথে নয়, আপনি গোটা দেশের সাথে গাদ্দারি করছেন।
অদূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধ এখনো সিগার ফুঁকছে। প্রায় মিনিট খানেক পেরোতে সে কেমন বাঁকা এসে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, মাসিক বেতন 50,000 টাকা, সেই হিসেবে বছরের ইনকাম 6 লাখ টাকা। 5 বছরের সর্বোচ্চ ইনকাম হবে 30 লাখ টাকা, অথচ তার ব্যাংকে আছে 65 কোটি টাকা। সেই সাথে বসুন্ধরায় 3টে ফ্ল্যাট, কালো মার্সিডিজ। এতই যখন দেশপ্রেমিক, তাহলে এত টাকা পেলি কই? তোর কোন বাপ দিয়ে গেছে এত টাকা তোরে? থমকায় কাস্টম অফিসার রিক্ত। অপরিচিত কারো মুখে নিজের এত এত কালো টাকার সন্ধান শুনে লোকটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভাঙা কণ্ঠে আবারও তেজ দেখে মিথ্যা বলবেন না, আপনি ইচ্ছে করে আমায় ফাঁসাচ্ছেন। সিগারটা এক্ষুনি ঠোঁটে গুস্ত মুগ্ধ। তবে এরই মধ্যে কাস্টম অফিসার এহেন কথা কানে যেতে ছেলেটা কেমন সশব্দে হেসে ওঠে, যার প্রতিটি হাসির শব্দ কান ধরিয়ে দিতে সক্ষম সবার। মুগ্ধ সময় নিয়ে হাসি থামায়, সিগারটা ঠোঁটে গুজে ফের বলে, 09 কেজে 4-0। সংরক্ষিত গোপনীয় কোডিং নাম্বারটি শুনতেই চোখ দুটো কেমন বড় সড়ো হয়ে গেল অফিসারের। গলায় নেমে এলো শুষ্কতা, শরীরে ধরলো কম্পন। সে কেমন হতবাক কণ্ঠে বলল, আপনি? পেছন থেকে তক্ষুনি হাসির রোল পড়লো সকলের মাঝে। খালি পরিত্যক্ত গোডাউনের চারকোণে বাজতে লাগলো সকলের হাসির শব্দ, যা এক প্রকার গা কাটা দিয়ে দিচ্ছে অফিসারের। পেছন থেকে একজন বডিগার্ড আচমকায় হাসতে হাসতে বলে হচ্ছে, তিনি আর কেউ নন, স্বয়ং দ্য শ্যাডো মনস্টার, রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড কিং। থরথর করে কাঁপতে লাগলো রিক্ত। ভয় কলিজা অবধি শুকিয়ে কাট তার। ওইদিকে মুগ্ধ এবার সবাই নিয়ে পেছনে ফিরে ছোটের ভাঁজে থেকে সিগারটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে চড়তেই লাগলো এক দফা। তার তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতত অফিসার উপরই সে ধীর পায় এগিয়ে আসে তার নিকট। অফিসার ভয় তটস্থ, পেছনে বেঁধে রাখা হাত দুটো ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ সে। মুগ্ধ এগিয়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি, কোমরের পেছন থেকে নিজের বন্দুকটা বের করে এহেন হঠাৎই তাক করলো অফিসারের কপালে ঠিক মধ্যিখানে। এবার বুঝি নিঃশ্বাসটা অবধি ফেলতে ভুলে গিয়েছে রিক্ত। ভাঙা ভাঙা কণ্ঠে চিৎকার করে বলল, আমি জানতাম না। বিশ্বাস করেন বস, আমি চিনতে পারিনি আপনাকে। চিনে ফেলেছিস বলেই তো মরতে হবে। রিক্ত গলা ফাটিয়ে চিৎকার করছে, আর্তনাদ করে কত শত অনুনয় জুড়েছে তা বলার বাহির, অথচ সেসবে কান দেয়নি মুগ্ধ। উল্টো এক নিমিষে ট্রিগার চাপলো তক্ষুনি। মুহূর্তেই একটা বিকট শব্দে শান্ত হলো পরিবেশ, শান্ত হলো অফিসারের দেহ। রক্তে রঞ্জিত বিরক্তে মুখমণ্ডল এক দফা পরক করে মুগ্ধ আচমকাই পড়ল, এতক্ষণে সুন্দর লাগছে। আই লাইক দ্য কালার অফ ব্লাড। কথাটা বলেই মুগ্ধ ধীরে সুস্থে নিজের পা থেকে জুতো খুলে পা দুটো উন্মুক্ত করে আলগোছায় দাঁড়ালো। মেঝেতে গড়িয়ে পড়া উষ্ঠে রক্তের ধারায় সেথায় পা ডুবিয়ে ছেলে কেমন পৈশাচিক হাসি টানলো ঠোঁটের কোণে। চোখ বুজে কোমরের উপর দুই হাত থেকে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিয়ৎক্ষণ পিপির করে পড়ল, এতদিনে মাথাটা একটু ঠান্ডা লাগছে। ওষুধ পেলাম যে। রাতের খাবার দাবার শেষ, সকলে যে যার মতো ব্যস্ত। এদিকে রেহান প্রচুর চিন্তিত। মুগ্ধের ব্যাপারে কাউকে না কাউকে আগাম সতর্ক করা জরুরি, কিন্তু কাকে করবে তা যেন ভেবে ভাবছে সে। তার অবচেতন মনে একবার রোজের কথা ভাবলো, পরক্ষণে সে ভাবনায় আগুন লেগেছে আরেক চিন্তায়। কেননা আগামীকাল ছেলেটা হানিমুনে যাবে। এমন সময় মুগ্ধের মতো সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলা কি ঠিক হবে? রেহান আর ভাবতেই পারল না। মনকে হাজারবার শাসিয়েও যখন কাজ হলো না, তখন ছুটলো রোদ্রের ঘরের দিকে। বিছানার উপর এক ব্যাগ কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ রোদ্র অরিন মত্ত নিজেদের মাঝে। উষ্ণ চুম্বনে ব্যস্ত দুজন। এরই মধ্যে দরজায় হঠাৎই কর্নারের শব্দ হলো। মুহূর্তে ছিটকে গেল দুজনে, হাঁপিয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। রোদ্র বেশ বিরক্ত। কার এত বড় সাহস তার এমন একটা রোমান্টিক মুডে এসে বাগড়া দিয়ে দেয়। রোদ্র চচ্ছে গিয়ে চেনেই ধরে অরিনের কোমর, হিসিসি বলে, তুই ছাড়লি কেন? অরিন শুকনো চোখ গিল, মিনমিনিয়ে বলল, কে যেন এসছে। বলতে আরেকবার নক পড়ল দরজায়। রোদ্র কটমট করে দৃষ্টিতে তাকায় দরজার পানে। ভীষণ রাগ নিয়ে দরজার কাছে এগিয়ে যেতেই লাগলেই অরিন পেছন থেকে তক্ষুনি বলে উঠছে, টি শার্টটা পরে নিন। রোদ্র থামলো, আবার পিছু এসে টি শার্টটা হাতে এগিয়ে গেল দরজার কাছে। গায়ে টি শার্টটা জড়িয়ে দরজাটা খুলে যেই না কিছু বলবে তার আগে রেহান বলে উঠছে, ভাই ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ একটু বাইরে আসবি? এত রাতে কিসের কথা? যা পরে শুনবো। এখন আমি ইম্পর্টেন্ট ফাইল ঘাটছি, সো আই এম অলসো বিজি।
রেহান অতিষ্ঠ চিন্তায় সে তক্ষুনি এগিয়ে এসে খপ করে চেপে ধরে রৌদ্রের হাত। রৌদ্র হতবাক এহেন কাণ্ডে রেহান কেমন অনুনয় সুরে বলল। একটু প্লিজ একটু শোন আমার কথা। এ পর্যায়ে রৌদ্র কেমন সিরিয়াস হলো, সে পা বাড়ায়, বাইরে এসে দাঁড়ালো, ভ্রুকুচকে বলল। কি হয়েছে? রেহান আমতা আমতা করছে এবার, সেটা অস্থির, একবার ঘাড়ে হাত রাখছে তো আরেকবার কপালে। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান অমন হাবভাব থেকে সে কেমন সন্দিগ্ধ কঞ্চে বলল। এত প্যানিক করছিস কেন? ঘটনা কি? রেহান ছোঁচ গোল করে নিঃশ্বাস ফেলল, কোমরের উপর 2 হাত রেখে বলতে লাগলো। আমার কাজিনের কথা মনে আছে তোর? রৌদ্র পুরোটা বোধগম্য হয়নি বোধ হয়, সে কেমন আন্দাজ করে বলল। কোনটা যেন? আরে ওই যে মুগ্ধ আছে না, মির্জা সায়ান মুগ্ধ, কোরিয়া থেকে এসেছে, মনে পড়লো?